রাজনৈতিক বিভেদ দূর করতে প্রধান উপদেষ্টার ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন বিশেষজ্ঞরা। একই দিনে গণভোট নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জিং। রাজধানী সহ 3 জেলায় বাসে আগুন। মিরপুরের বেড়িবাঁধে আগুন দিয়ে পালানোর সময় তুরক নদে পড়ে যুবকের মৃত্যু। মানিকগঞ্জে ঘুমন্ত চালক দগ্ধ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত। এনায়েত বাজারে দুর্বৃত্তের হামলায় অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু। গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে। সরবরাহ স্বাভাবিক রাখতে বন্ধকূপ চালু সহ বিভিন্ন প্রকল্প। এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন নিয়ে সমালোচনার ঝড়। ক্ষতিগ্রস্ত দেশের দাবি আদায়ে চলছে জোর সংলাপ। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ দূর করতে ভারসাম্যপূর্ণ বক্তব্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে গণভোটের দিন নির্ধারণ হলেও অনেক ইস্যু নতুন করে সৃষ্টি হয়, যার মীমাংসাও জরুরি বলে মনে করছেন তারা। বলছেন একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক দলগুলোর কথার লড়াইয়ের পর গণভোট কবে হবে জানা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। যদিও গণভোট আয়োজনের দিন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ছিল দৃশ্যমান, তবে কি ভাষণে বিরোধ মিটল? নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না। একদিকে বিএনপির চাওয়া পূরণ হলেও ইসলামী সমমনা 8 দল জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের দাবিতে রাজপথে তারা। অন্যদিকে পিআর নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও আগামী সংসদে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফাটল ধরেছে সরকারের এমন সিদ্ধান্তে তা কি আরও জটিল রূপ নিবে? তবে বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে চলমান বিভেদে ভারসাম্য আনতে চেয়েছেন। সরকারের কাজে, বিশেষ করে ঐকমত্য কমিশনের, যেটা আমি বললাম, কাজের শেষ দিকে তারা যে সুপারিশ দিয়ে বিদায় নিল, তাদের মেয়াদ শেষ হলো, তখন কিন্তু বিভ্রান্তি, বিভক্তি নতুন করে তৈরি হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। মনে হচ্ছিল যে এক পক্ষের দিকে হেলে গেছে সরকার। তো এই ভাষণে আবার সেখান থেকে একটু সরে একটা ভারসাম্যের জায়গায় আসার চেষ্টা ডক্টর ইউনূস করেছেন, এটা আমার মনে হয়েছে ভাষণটা শুনে। যে দেশের এখনো ভোটারদের বৃহৎ একটা অংশ মার্কা দেখেই নিজের ভোট দিয়ে থাকে, সেখানে গণভোটের ব্যালটে সাংবিধানিক জটিল ইস্যু নিয়ে 4 প্রশ্নের এক উত্তর হা অথবা না কতটা যৌক্তিক? এইখানে গণভোটটা একটু প্রশ্নবিদ্ধ হয়। অনেকে বলছেন যে এভাবে তো গণভোট হয় না। আগে যেসব গণভোট হয়েছে একটা কোয়েশ্চেন ছিল, একটা ইস্যু ছিল। তো এখানে তো অনেক ইস্যু, এখানে 48টা সংবিধান সংস্কার সম্পর্কিত ইস্যু, তার মধ্যে 30টায় রাজনৈতিক দলগুলো একমত, বাকিগুলো ভিন্ন মত। তো এইগুলো নিয়ে কীভাবে গণভোট হবে, সবাই কিভাবে সব প্রশ্নে একমত হবে কিংবা ভিন্ন মত হবে, এইসব প্রশ্ন তো আছেই। তো গণ অভ্যুত্থানের পর একটা বিশেষ পরিস্থিতি দেশে বিরাজ করছে, এখানে আসলে বিশেষভাবেই সব কিছু হবে। একই দিনে 2 নির্বাচন সম্ভব তা আগেই নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। তবে তার জন্য ব্যাপক প্রস্তুতিও নিতে হবে কমিশনকে, এমনটি মনে করেন সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। ইলেকশন কমিশনকে যে কাজটা করতে হবে, এই যে যারা ভোট কেন্দ্রে যেসব মানুষজন কাজ করবে তাদের কিন্তু সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানে একই সাথে তারা ভোটারকে 2টা ব্যালট ইস্যু করবে এবং যে গণনাকালীন সবাই কিন্তু 1 সেট পিপুল দেওয়া হবে না, এটা 2 ক্যাটাগরির জন্য 2 সেট পিপুল লাগবে। একটা জাতীয় সংসদে গণনা করবে, আর একটার জন্য গণনা করবে গণভোট গণনা করবে। তিনি মনে করেন একই দিনে গণভোট আয়োজন যেমন চ্যালেঞ্জিং হবে, একই সাথে গণভোট বিষয়টাও কি সেটা সাধারণ ভোটারদের বুঝাতে হবে, নইলে গণভোটের আসল উদ্দেশ্য পূরণ হবে না। সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নগুলো সম্বন্ধে যে খুব বেশি জানে তা না। কিছু মানুষ জানে যারা কথা বলে বা যারা এটা নিয়ে সাথে আছে,
কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এটা বিষয়ে কিছু জানে না, মানে তাকে তাহলে জানাতে হবে। এই জানানোর কাজটা রাজনৈতিক দলগুলো করতে পারে, সরকার করতে পারে, ইলেকশন কমিশনও কিছু করতে পারে তাদের ট্রেনিং সেশন বা তাদের কিছু মাধ্যমে। মানুষকে না জানায় যদি হা বা নাতে বলা হয় যে তুমি উত্তরটা দাও, সেটা ঠিক অর্থ বহন করে না সে নির্বাচনে। রাজনৈতিক মহলে অভিযোগ আছে এখন যা হচ্ছে তার কিছু সংবিধান মেনে আবার কিছু সংবিধানের বাইরে গিয়ে। তবে সাবেক এই অতিরিক্ত সচিব মনে করেন নির্বাচিত সরকার জনগণের আস্থা পূরণ করতে পারলে এগুলো কোনো কিছুই নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে না। যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে এটা সবই বৈধ হয়ে যাবে, কিন্তু তারা যদি সঠিক কাজ না করে তখন পুরো জিনিসটা নিয়ে মানুষ আবার প্রশ্ন তুলবে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত আরেকজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এদিকে বরগুনা ও মানিকগঞ্জে বাসের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জে আগুন স্কুল বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। মিরপুর বেড়িবাঁধ তামান্না পার্ক সংলগ্ন এলাকায় প্রতিদিনের মতো গেল রাতেও দাঁড়িয়েছিল কিরণমালা পরিবহনের বাসটি। রাত 10:30টার দিকে ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে আগুনের ঘটনা ভিডিও করতে থাকে তারা। বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে। এ সময় একজনকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা। তাদের মধ্যে অন্য একজন প্রাণ ভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় ওই দুষ্কৃতিকারী পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে নিহত দুষ্কৃতিকারীর নাম সাইয়াফ এবং গ্রেপ্তারকৃত অপর মোহাম্মদ নাহিয়ান আমির। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। গেল রাতে বরগুনার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 12:30টার দিকে আমতলী পৌরসভার 5 নং ওয়ার্ডের ফেরিঘাট এলাকার বরিশাল কুয়াকাটা রুটের একটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানায় বাসটির 80% পুড়ে গেছে, তবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নয়। এদিকে রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সোনার বাংলা এলাকায় বরগুনা বাকেরগঞ্জ সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পৃথক পৃথক এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর বলে জানান তারা। একই সাথে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ চলছে বলে জানায় পুলিশ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের হামলায় আব্দুল মান্নান নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এছাড়া এনায়েত বাজারে অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলা দুটি হয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, চট্টগ্রামে একের পর এক হত্যার ঘটনা ঘটছে, এই বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে ব্যাখ্যা করছেন, আর সেই সাথে জানাবেন যে শ্রমিক দলের নেতা যে গতকাল রাতে হত্যা হয়েছে এর পিছনে কারণ কি? আর একটু জানতে চাই যে অজ্ঞাত পরিচয়ে যে যুবক মারা গিয়েছে তার পরিচয় পাওয়া গিয়েছে কিনা। হ্যাঁ, আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগে অজ্ঞাত যিনি যুবক চট্টগ্রামের এনায়েত বাজার যে হত্যাকাণ্ডের ঘটনাটি সেটি সকাল পর্যন্তই অজ্ঞাত ছিল। তবে আমরা দেখেছি কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের যেই মর্গ আছে সেখানে তার স্বজনেরা এসেছেন এবং তারা দাবি করছেন যে নিহত যে যুবক তার নাম আকাশ দাস, তিনি একজন মোবাইল ব্যবসায়ী। তার চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে 3টি দোকান আছে বলে দাবি করা হচ্ছে এবং দুর্বৃত্তরা এসে তাকে ছুরিকাঘাতে গতকাল রাতে খুন করে এনায়েত বাজারের ফোম মার্কেটের কাছাকাছি একটি এলাকায়। এবং আমরা একটি সিসিটিভির ফুটেজও কিছুক্ষণ আগে পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে কয়েকজন অজ্ঞাত নামা যুবক তাকে এসে এলোপাতারি ছুরিকাঘাত করছে এবং কিছুক্ষণ আগে স্বজনেরা এসে আমরা তার মরদেহের সামনে দেখেছি তারা যেহেতু শোক প্রকাশ করছিলেন এবং
আমরা নিশ্চিত হতে পেরেছি যে তিনি আকাশ দাস এবং তিনি একজন ব্যবসায়ী। এবং চট্টগ্রামের যে রাঙ্গুনিয়ার ঘটনাটি সেটি কিন্তু গতকাল রাত 10টার ঘটনা, এবং তার ঘটনাটিও তার বাড়ির অদূরে একটি ঘটনা, যেখানে তাকে অজ্ঞাত দুই দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায় এবং সেই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়ার উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। এবং আমরা দেখছি যে আসলে একের পর এক হত্যাকাণ্ড, গত এক সপ্তাহের হিসেব যদি করি আমরা দেখছি যে 4টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরী এবং পুরো জেলা মিলিয়ে, এবং 4টি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীতে। তো বিষয়টি আসলে উদ্বেগের, এবং আমরা দেখছি যে গত 1 থেকে 1.5 বছরের যদি হিসেব করি তাহলে কিন্তু এমন হত্যাকাণ্ডের ঘটনা অর্ধ শতাধিক ছাড়িয়ে গেছে, যার মধ্যে আমরা দেখেছি রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী উপজেলাগুলো বিশেষ করে অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে অনেকগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড আছে। এবং আমরা জানি যে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর প্রচারণায় কিন্তু এক ধরনের হত্যার ঘটনা ঘটেছিল, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সারোয়ারকে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ আছে, এবং আমরা দেখছি যে রাত বিরাত নয়, প্রকাশ্যে কিন্তু দিনে দুপুরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। তবে পুলিশের দাবি যে তারা প্রতিটি হত্যাকাণ্ডের পরে অপরাধীদের ধরতে পারছে, অস্ত্র উদ্ধার করছে, কিন্তু তারপরও যেটি দেখা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডগুলো থামছে না, কারণ সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে যাচ্ছে। এবং এই যে চট্টগ্রামের যে একটি পাহাড়ি এলাকা আছে রাউজান রাঙ্গুনিয়াকে ঘিরে, সেই পাহাড়ি এলাকা দিয়ে যারা সন্ত্রাসী আছেন তারা নিরাপদ আশ্রয়ে পার্বত্য চট্টগ্রামে পালিয়ে যাচ্ছে, এমন একটি দাবি আছে পুলিশের, যে কারণে আসলে সন্ত্রাসী গ্রুপগুলো যেমন বেপরোয়া হয়ে উঠেছে, তেমনি চট্টগ্রামের বিভিন্ন যারা রাজনৈতিক মহল আছে তারা এই সন্ত্রাসী গ্রুপগুলোকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে আসলে এমন হত্যাকাণ্ডগুলো থামানো যাচ্ছে না বলে মনে করছেন নাগরিকেরা। তো তাদের আশা যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে এসব বিষয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। গ্যাসের চাপ কমে উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে। অবস্থায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে উৎপাদন স্বাভাবিক রাখতে বসানো হয়েছে ওয়েল্ড হেড কম্প্রেসর। এতে করে তিতাসের 5টি কূপ থেকে প্রতিদিন মিলছে অতিরিক্ত 22 মিলিয়ন ঘনফুট গ্যাস। এছাড়াও বন্ধ কূপ চালুসহ গ্যাসের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন বিস্তারিত। দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা 22টি কূপ থেকে প্রতিদিন গড়ে 335 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। তবে মজুত কমেছে গ্যাসের চাপ। জাতীয় গ্রিডে গ্যাসের চাপ 600 PSI থাকলেও তিতাসের বেশিরভাগ কূপ থেকে সেই চাপে গ্যাস তোলা যাচ্ছে না। এ অবস্থায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে গ্যাস উত্তোলনে গত বছরের ফেব্রুয়ারিতে তিতাস গ্যাস ফিল্ডের 11, 12, 17, 18 এবং 27 নম্বর কূপের জন্য ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প নেয় BGFCL। সম্প্রতি প্রকল্পের কাজ শেষে পরীক্ষা নিরীক্ষার পর কূপগুলো থেকে অতিরিক্ত আরও 22 মিলিয়ন ঘনফুট গ্যাস তুলে দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে। 561 কোটি টাকা ব্যয়ে তিতাসের লোকেশন ইতে বসানো 3টি কম্প্রেসরের প্রতিটি 40 মিলিয়ন এবং জিতে বসানো বাকি 3টির প্রতিটি 25 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনে সক্ষম। এর মাধ্যমে গ্যাসের উৎপাদন স্বাভাবিক থাকবে বলে জানান প্রকল্প পরিচালক। এই কূপগুলো থেকে মোট আমার প্রোডাকশনের হার ছিল প্রায় 39 মিলিয়ন ঘনফুট, আর এটা অ্যাড করার ফলে এই কম্প্রেসরগুলো অপারেশনে আসার ফলে অতিরিক্ত 22 মিলিয়ন ঘনফুট আমরা বেশি এখন সরবরাহ করতে পারছি। এতে আমার মোট 61 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে শুধু তিতাসই নয়, BGFCL পরিচালিত হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা ফিল্ডেও কমেছে গ্যাসের উৎপাদন স্বাভাবিক রাখতে ইতিপূর্বে নরসিংদী গ্যাস ফিল্ডেও ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করে BGFCL কর্তৃপক্ষ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তিতাসের বন্ধ কূপগুলো ওয়ার্কওভারের পাশাপাশি BGFCL পরিচালিত গ্যাস ফিল্ডগুলো থেকে উৎপাদন বাড়াতে নানা প্রকল্প নেওয়ার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। আমরা একটা 3D সিসমিক সার্ভে প্রজেক্ট নিয়েছি। এখানে এর আন্ডারে 1450 স্কোয়ার কিলোমিটার এরিয়া সার্ভে হবে। সেই সার্ভের মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো যে আমাদের নতুন কোনো রিজার্ভ বা রিসোর্স আছে কিনা, এবং থাকলে সেটার স্ট্রাকচারটা কেমন, সেখানে গ্যাসের উপস্থিতি কেমন, সেটা যখন আমরা আমাদের রিপোর্টটা হাতে পাবো, সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন কূপ খননের উদ্যোগ নেব। 1962 সালে তিতাস গ্যাস ফিল্ড আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি। বর্তমানে তিতাসের কূপগুলোতে মজুত আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস।
আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। রাজধানীর বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 30 থেকে 20 টাকা, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। এছাড়াও শীতের সবজি সরবরাহ বাড়লেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন যে পেঁয়াজের এত দাম বাড়ার কারণ কি? এছাড়া শীতের যেসব সবজি সরবরাহ হচ্ছে তারপরও দরদাম কোনো প্রভাব আছে কিনা? সানি, শুধুমাত্র পেঁয়াজই নয়, আজকের বাজারে একদিনের ব্যবধানে প্রত্যেকটি সবজিতেও কিন্তু 10 থেকে 20, কোনো কোনো ক্ষেত্রে 30 টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতারা যেমন অভিযোগ করছেন যে একই সঙ্গে যেমন পেঁয়াজের দাম বেড়েছে, কাঁচামরিচের দামও কিন্তু 150 টাকার নিচে মিলছে না। ফলে সব কিছুর দাম কিন্তু একটু বেশি। আমি যদি একটু জানাতে চাই যে আসলে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতারা যেমনটি বলছেন যে এই মুহূর্তে মূলত যে আমদানি হওয়ার কথা সেই আমদানিটি মূলত হচ্ছে না, এই কারণে দাম বেশি। অনেক ক্ষেত্রে তারা যেমনটি বলছেন যে অনেক যে আড়তদার যারা রয়েছেন তাদের সিন্ডিকেটের কারণে কিন্তু দামটি একটু বেশি হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে। যদি জানাতে চাই যে পেঁয়াজ 120 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে কিন্তু 100 টাকার কাছাকাছি ছিল। একই সঙ্গে সোনালী মুরগি বা ব্রয়লার মুরগি, আমরা যেগুলো তো বলি ব্রয়লার মুরগি 200 টাকা কেজি এবং সোনালী মুরগি 300 থেকে 330 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতি পিস কিন্তু 50 টাকা এবং ফুলকপিও 50 টাকা। আর সেই সঙ্গে শিম 120 টাকা, শসা 120 টাকা, বেগুন 80 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক কথা বলতে গেলে সাধারণ ক্রেতাদের যে সাধ্য, সেই সাধ্যের বাইরে প্রত্যেকটি পণ্য রয়েছে। একই সঙ্গে যে অভিযোগ মূলত তারা করছেন যে প্রত্যেক বাড়ি মূলত এই অবস্থাটি সৃষ্টি হয়, ফলে বাজার মনিটরিং না হওয়ার থেকে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি তারা ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে জোর দাবি জানিয়েছেন যেন বাজার মনিটরিংয়ের যে বিষয়গুলো রয়েছে শুধুমাত্র লোক দেখানো অভিযান না দিয়েই যেন তদারকিটি সঠিকভাবে করে সেই বিষয়টি বলেছেন। ফলে শুধুমাত্র এই পেঁয়াজ নয়, ডিমের দামও বেড়েছে, সকল সবজিতে হাত দেওয়া যান এমন অভিযোগ করছেন। নিম্ন বা মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হাসপাস অবস্থা রয়েছে এমনও অনেক ক্রেতা আমাদেরকে জানিয়েছেন। ফলে যেমনটি আসলে বলা হচ্ছে যে এই বাজার মনিটরিংয়ের অভাব, নতুন করে নতুন সিন্ডিকেট হওয়া এবং আড়তদারদের নানা কারসাজির কারণে বাজারের এই ঊর্ধ্বগতির বিষয় রয়েছে বলে কিন্তু জানানো হয়েছে। সানি, এই ছিল আসলে আমার কাছে হাতিরপুল থেকে সবশেষ। রাজধানীর হাতিরপুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ। এবার জানবো রাজধানীর বাইরের খবর। সিলেটের বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম বেশি বাড়তে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। এদিকে ময়মনসিংহ চড়া পেঁয়াজ সহ সব ধরনের মশলার বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ ও ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। আমরা শুরুতেই সিলেটে যেতে চাই। গোলজার, জানাবেন যে বাজারে সরবরাহ বাড়লেও দামে প্রভাব নেই কেন, কি বলছেন বিক্রেতারা? দেখুন, আসলে গত 2 দিন আগেও যে সবজি প্রায় 40 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হয়েছিল, সেই সবজি আজকে ছুটির দিনে অর্থাৎ শুক্রবার সেই সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। এবং আমরা বর্তমানে রয়েছে রিকি বাজারে। এখানে যদি আপনাদেরকে একটু দেখাই যে শীতের প্রচুর পরিমাণ সবজি কিন্তু আসছে বাজারে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, মূলা এবং অন্যান্য গাজর সহ সব ধরনের সবজি কিন্তু বাজারে এসেছে, কিন্তু দাম 2 দিনের তুলনায় আজকে বেশি। বিক্রেতারা যারা আছেন এখানে তারা বলছেন যে তারা যখন সংগ্রহ করেন তখন আসলে দামটা বেশি পড়ে যায় এবং ছুটির দিনে চাহিদা যেহেতু বেশি থাকে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার, এই 2 দিন চাহিদা এবং বাজারে সরবরাহ ক্রেতা বেশি থাকায় সেই দামটা কিন্তু খুচরা পর্যায়ে পড়ে। তবু পাইকারি বাজারের তুলনায় যদি আমরা বলি তাহলে কোনো পণ্য আমরা দেখেছি যে পাইকারি বাজারের কথা যদি বলি, যে পণ্য 80 টাকা সেই পণ্য খুচরা বাজারে এসে প্রায় 100 টাকা 110
110 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলছিলাম যে তফাতের এই যে বিষয়টা, বিশেষ করে বেগুন গতকালকেও পাইকারি বাজারে যেটার দাম ছিল 80 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে এখানে 130 থেকে 140 টাকা কেজিতে। ঠিক ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে এবং টমেটো বিক্রি হচ্ছে প্রকারভেদে, কোনোটা 140 এবং কোনোটা বিক্রি হচ্ছে 150 টাকা, আবার কোনোটা আছে 110 টাকা। অর্থাৎ প্রতিটি পণ্যের দামই কিন্তু এই ছুটির দিনে আসলে ঊর্ধ্বমুখী থাকে। বিক্রেতাদের একটাই কথা যে তারা যখন এই পণ্যগুলো যখন তারা সংগ্রহ করেন তখন আসলে তারা বেশি দামে কিনতে হয়, যার কারণে প্রতিদিনই দাম কিন্তু আপডেট হয় এবং প্রতিদিনই দামের যে তারতম্য সেটি আসলে পাইকারি বাজারের উপর নির্ভর করবে। যদিও এখানে ক্রেতা যারা আসছেন, বিশেষ করে যেহেতু ছুটির দিন, স্বাভাবিক যারা অফিস আদালতে কাজ করেন কিংবা অবসর সময়ের জন্য এই শুক্রবারটাকে বেছেছেন, সেজন্য তারা আসার পর এখানে বলছেন যে অন্যান্য সব বাজারে একটা নির্ধারিত দাম থাকলেও সবজি বাজারে কোনো নির্ধারিত দাম নেই। অর্থাৎ প্রতিদিনই এই যে বাজারের তফাৎ এবং কোনো কোনো পণ্য 20 থেকে 40 টাকা দামে বিক্রি হচ্ছে, সেই বিক্রির উপর আসলে নির্ভর করে বিক্রেতাদের মন মর্জির উপর। এবং তারা বলছেন যে কোনোভাবে হোক আসলে সরকারকে বা যারা বাজার মনিটরিং ব্যবস্থায় আছেন তারা যাতে এদিকে একটু নজর দেন। তো এই হচ্ছে সিলেটের আজকের যে সবজি বাজারের সার্বিক অবস্থা। সানি, এবার জানবো ময়মনসিংহের বাজারের খবর। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে বাজারে বর্তমানে পেঁয়াজের দরদাম কেমন, মশলা জাতীয় অন্যান্য পণ্যের দাম নিয়ে কি বলছেন বিক্রেতারা? সানি, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সারা দেশেই কিন্তু আপনি জানেন যে পেঁয়াজের একটা ঊর্ধ্বমুখী দাম যাচ্ছে এবং ময়মনসিংহের বাজারেও সেই প্রভাবটি পড়েছে এবং সব ধরনের পেঁয়াজ থেকে শুরু করে আদা, রসুন এবং মসুর ডাল সব পণ্যের নিত্য পণ্যের দামই কিন্তু আসলে চড়া রয়েছে। এবং পেঁয়াজের যদি বিশেষ করে বলি, যেহেতু পেঁয়াজের এখন শেষ মৌসুম চলছে, যার কারণে দেশি পেঁয়াজের সরবরাহ বাজারে, মেছুয়া বাজারে ময়মনসিংহের প্রত্যেকটি আড়তগুলোতে সরবরাহ কমেছে, যার কারণে গত সপ্তাহের ব্যবধানে 25 থেকে 30 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কেজিতে বেড়ে 100 টাকা বিক্রি হচ্ছে। 96 থেকে 100 টাকা আকার প্রকার মান ভেদে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং সেই সাথে চড়া রয়েছে রসুন থেকে শুরু করে আদার দাম। আমরা জানি যে রসুন যেগুলো রয়েছে 80 টাকা কেজি বড় চায়না রসুন, এবং সেই সাথে আদা যে রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 140 টাকা করে। এবং সেই সাথে যেটা বলছিলাম যে অন্যদিকে যেহেতু তারা বলছিলেন যে এই ঊর্ধ্বমুখী থাকার কারণ সেটি হলো যে যেহেতু মৌসুম ফুরিয়ে আসছে, যার কারণে কিন্তু পেঁয়াজের দামটা এখনও ঊর্ধ্বমুখী রয়েছে। যেহেতু এখনও আমদানি পেঁয়াজ হচ্ছে না, যদি আমদানি হয় তাহলে হয়তো আরও একটু দাম কমবে। অন্যদিকে আলুর দাম, বিশেষ করে আলুর দামটা কিন্তু সবসময় বরাবরের মতোই কম রয়েছে। 20 টাকা কেজি প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আমরা যদি বলি যে মশলার যে বাজারটি, মশলার বাজার কিন্তু বেশ চড়াই রয়েছে। বিশেষ করে নতুন করে যে মশলার যে বাজারগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সকালে যেহেতু শুক্রবার আজকে ছুটির দিন, খুব বেশি ক্রেতা কিন্তু এখানে নেই। তারপরেও আমরা জানতে পেরেছি যে মসুর ডাল, বিশেষ করে আরও এক দফা 10 টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। যদিও মোটা মসুর ডাল কেজিতে 2-3 টাকা করে কমেছে। এবং সেই সাথে আমরা দেখতে পেরেছি যে মরিচের গুঁড়া 220 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, হলুদের গুঁড়া 240 টাকা, মুগ ডাল 160 টাকা, বুটের ডাল 105 টাকা, এবং সেই সাথে ছোলা বুট 95, জিরা 550 টাকা, মৌরি বিক্রি হচ্ছে 60 টাকা, 160 টাকা, এবং ধনিয়া বিক্রি হচ্ছে 160 টাকা। এবং এখনও কিন্তু যে মশলার মধ্যে যেহেতু এই মশলা বেশিরভাগই মশলাই কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়, সুতরাং এলাচের দামটা এখনও 4500 টাকায় রয়েছে। তবে সাধারণ ক্রেতারা যেটা বলছেন যে আসলে ক্রমান্বয়ে নিত্যপণ্যের দাম, পেঁয়াজের, আদা, রসুন থেকে শুরু করে ডাল এবং অন্যান্য মশলা পণ্যের যেহেতু দাম বাড়ছে, সুতরাং বাজার মনিটরিংটা একটু করা প্রয়োজন এবং এগুলো দাম কমলে তারা কিছুটা স্বস্তি পেতে পারে। সব মিলিয়ে ময়মনসিংহের বাজারে পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে মশলা সহ নিত্যপণ্যের দাম কিন্তু এখন চড়া রয়েছে। সানি, সিলেট ও ময়মনসিংহ থেকে পেঁয়াজ ও সবজি বাজারে দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা। আর কয়েকদিন পর শুরু হবে হালি পেঁয়াজের আবাদ। তার আগে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগর উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বীজ তোলা তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। দেশের মোট পেঁয়াজের 1/3 উৎপাদন হয় পাবনায়। আর জেলার মধ্যে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল অধ্যুষিত পাবনার সুজানগর উপজেলা। বিলের পানি নেমে যাওয়ার পরপরই চাষিরা ব্যস্ত পেঁয়াজের বীজতলা তৈরিতে। এ চিত্র পাবনার সুজানগর উপজেলার বিস্তীর্ণ এলাকার। সুজানগরের হাটখালির কৃষক কবির শেখ 5 বিঘা পেঁয়াজ রোপণের জন্য ব্যস্ত সময় পার করছেন বীজতলা তৈরিতে। 1 বিঘাতে মনে করেন দানা দেওয়া যায়
8 থেকে 10 কেজি 10 কেজি ছাই দানা দিলে পরে মনে করেন 100 বস্তা ছাই লাগে। আর 100 বস্তা ছাইয়ের দাম মনে করেন যে 150 টাকা বস্তা, তাহলে মনে করেন 15,000 টাকার ছাই লাগে আর কি। ৪৫ দিনে বীজ থেকে চারা হলে তা লাগানো হবে জমিতে, আর চারা থেকে 3 মাসের মধ্যে হবে পরিপক্ক পেঁয়াজ। তবে বর্তমানে বীজ, সার সহ চাষাবাদে আনুষঙ্গিক সবকিছুর মূল্য বৃদ্ধিতে পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত কৃষক। এছাড়াও চলতি মৌসুমে পেঁয়াজ আমদানিতে ভালো দাম না পাওয়ার চিন্তা এখন থেকেই ভর করছে কৃষকের মাথায়। তবে আবহাওয়া ভালো থাকলে ফলন ও দাম ভালো পাওয়ার আশা কৃষকের। গত বছর সার আপনার ক্রয় করেছিলাম হচ্ছে 12 থেকে 1400 টাকা, কিন্তু বর্তমান এই বছরের দাম অনেক বেশি। পেঁয়াজের বীজ করতেছি, পেঁয়াজের বীজ হয়ে গেলে পরে আমরা পেঁয়াজের বীজ উঠায় আবার পেঁয়াজ করব। বীজের বীজ এখন লাগাচ্ছে, আগে ছিল 2200 2400, এখন 4000 3500। যদি কিছু বীজ দিত তাহলে আমার উপকার হতো, কিছু সার দিলি পরে তাহলে আমরা একটু গরিব মানুষ বাঁচতাম। মুড়িকাটা এবং চারা পেঁয়াজ সমন্বয়ে আগামীতে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। মুড়িকাটা পেঁয়াজ খুব দ্রুততম সময়ে উত্তোলন হয় এবং এরপরেই চারা পেঁয়াজ রোপণ শুরু হয়। আমার মনে হয় সব সমন্বয় করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই। চলতি বছর পাবনায় ৬,৪০০ হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩,৭৫০ হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৯ লাখ মেট্রিক টন। এখন পাবনা। শুধু অর্থনীতি কিংবা কূটনৈতিক সম্পর্ক না, সময়ের সাথে চীন ও বাংলাদেশ সংস্কৃতি বিনিময়ে হার বাড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালকের দাবি, চীনা ভাষা শেখার আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটির সংস্কৃতি ও শিক্ষার প্রভাব পড়বে বিশ্বজুড়ে। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। কাব্যিক অভিযাত্রা, তবে বাস্তব অনুভূতি। যেন সিনেমা হলে বসেই মহাকাশ যাত্রার সাক্ষী হলেন দর্শকরা, যেখানে বিজ্ঞান ও সৌন্দর্য মিশে গেছে এক সুতোয়। বলছি চীনের মহাকাশ ভিত্তিক প্রামাণ্যচিত্র সেনচো 13-এর কথা। সিনেমাটি যুক্তরাষ্ট্র ও ইতালি সহ 35টির বেশি দেশের মতো বাংলাদেশেও দেখানো হয়েছে। চীনের তৈরি পণ্যের মতো দেশটির সংস্কৃতিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। আর এই সংস্কৃতি ও ভাষার প্রচারে বিশ্বব্যাপী কাজ করছে কনফুসিয়াস ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ডক্টর ইয়াং হুই মনে করছেন, চীনা সংস্কৃতির সাথে বাংলাদেশের কৃষ্টির মিল রয়েছে। তাতে প্রতিষ্ঠানটি বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনী ও কবিতা উৎসবের মতো সাংস্কৃতিক কার্যক্রম বাড়িয়েছে। Both cultures attach great importance to the family and to the collective interest rather than individual interests. And both cultures, they respect elders. So there are a lot of the similarities. Spring Festival, we also have many other very important traditional festivals like the Dragon Boat Festival and the Mid-Autumn Festival, and we also organize very diverse cultural programs during the Chinese Language Day. এই গবেষকের দাবি, চীনা ভাষা শেখার আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশে। Nowadays we are pleased to see the increasing number of Bangladesh students. They show their interest in learning Chinese language. কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটির সংস্কৃতি ও শিক্ষার প্রভাবও পড়ছে বিশ্বজুড়ে। চীনের একটা প্রভাব পড়বেই, সেটা অর্থনীতিতে পড়বে, সেটা সংস্কৃতিতে পড়বে, সেটা শিক্ষায় পড়বে। এত বিশাল অর্থনীতি, তো একে থামানোর কোনো উপায় নেই। এবং মনে রাখতে হবে যে 1.3 বিলিয়ন পিপল, তো 1.3 বিলিয়ন পিপল যদি শিক্ষিত হয়, তার যদি একটা কালচারাল কন্টেক্সট থাকে, তার খাওয়া দাওয়া যেটাকে আমরা চাইনিজ ফুড বলি, এগুলোর ইম্প্যাক্ট পড়বেই। এটা কোনোভাবেই আমি থামাতে পারছি না। এবং এটা শুধু বাংলাদেশ না, এর ইম্প্যাক্ট বহু জায়গায় পড়বে। চীনে অর্ধশত স্বীকৃত জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও প্রথা রয়েছে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।
ভিনদেশে থাকলেও রেমিটেন্স যোদ্ধাদের গল্প আড্ডায় এখন গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। বিশ্বের যে কোনো প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নতুন পদক্ষেপ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনীতিতেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত প্রতিবেদনে। বিদেশে থেকেও প্রথমবারের মতো বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন অসংখ্য রেমিটেন্স যোদ্ধা। এই অবস্থায় কাজের ফাঁকে প্রবাসী বাংলাদেশিদের গল্প আড্ডায় মূল প্রসঙ্গ এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ভোট ঘিরে অন্যান্য দেশের মতোই লেবাননে থাকা প্রবাসীদের মাঝেও বইছে উৎসবের আমেজ। ২৪-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণে ব্যবস্থা নেয় বেশ উচ্ছ্বসিত লেবাননে থাকা রেমিটেন্স যোদ্ধারা। ভিন দেশে বসে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগকে নিজেদের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন তারা। লেবাননের নারী কর্মী হিসেবে ভোট দিতে পারতেছি, এতে আমরা অনেক অনেক খুশি। প্রবাসের মাটিতে একটা ভোট প্রথম দিতে পারবো, এজন্য সকল প্রবাসী খুবই আনন্দিত। ভোটাধিকার প্রয়োগ ইস্যুতে প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস থাকলেও আছে বেশ কিছু চ্যালেঞ্জও। এর মধ্যে রয়েছে ভোটার যাচাই, সীমিত ভোট কেন্দ্র, প্রযুক্তিগত জটিলতা ও নিরাপত্তা সমস্যা, এমনকি কর্মঘণ্টা যোগাযোগ ব্যবস্থা সহ আরও বেশ কিছু সমস্যা ভোটদান প্রক্রিয়াকে কঠিন করে তুলবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবু এই উদ্যোগকে গণতন্ত্রের বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। শুধু প্রবাসীরা না, বাংলাদেশে তার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এবার আমরা সে গণতন্ত্রের অধিকার আমরা বাংলাদেশ সহকারে প্রবাসী যারা আছে গণতন্ত্রের অধিকার আমরা প্রয়োগ করব। যেহেতু আমাদের রেমিটেন্সের উপরে বাংলাদেশের মেরুদণ্ড উপরে ভর করে দাঁড়িয়ে আছে, সেই হিসেবে এটা আমাদের দাবি ছিল, আমাদের প্রাপ্য ছিল। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। সঠিক সময়ে প্রবাসীদের ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে লেবাননে থাকা বাংলাদেশ দূতাবাস। এখন লেবানন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে ঘিরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। বিগত সম্মেলনে প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন করেছে, মূলত সেটা নিয়েই খোদ ব্রাজিলের আদিবাসীদের মধ্য থেকে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। ক্ষতিগ্রস্ত দেশগুলো কতটুকু তাদের দাবি আদায় করতে পারবে সেটা নিয়ে চলছে জোর সংলাপ। ব্রাজিল থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন। ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। এর আগের আসরগুলোতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিশ্বের জলবায়ু দূষণমুক্ত করার, সেসব প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। এদিকে অ্যামাজন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় সেখানকার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়ছে বন সংলগ্ন আদিবাসী জনগোষ্ঠীর ওপর। যে কারণে উদ্বোধনের পরের দিন থেকেই অ্যামাজন বনের আদিবাসীরা জলবায়ু সম্মেলনে করছে নানান প্রতিবাদ কর্মসূচি। জলবায়ুর প্রতিঘাতে ক্ষতিগ্রস্ত অন্যতম দেশের নাম বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উপকূলের মানুষ জলবায়ুর নেতিবাচক প্রভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আগামী দিনে হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কতটুকুই বা আলোচনা হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। উন্নয়নের জন্য তাদের দেশে আন্দোলন তৈরি করে এই সমস্ত মানুষদের সঙ্গে সংযোগ তৈরি করে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে চেষ্টা করতে পারতেছি। কিন্তু আমাদের সরকারের দায়িত্ব রয়েছে কিভাবে এটা তার হিস্সা, বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়ে নেবে, সেটা সরকারের কার্যক্রম এবং সরকারের দাবি দেওয়া তুলে ধরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ুর অভিঘাতে স্বাস্থ্যগত, মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। বিগত 15 বছরের পরিসংখ্যান অনুযায়ী এসব অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়েছে প্রায় 20%। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কিশোর কিশোরীদের 25%। অঞ্চলে মানুষের বিভিন্ন দুর্যোগের কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দাবি, তাদের বিষয়গুলো আলোচনা করার জন্য। কিন্তু রাষ্ট্রগুলো কতটুকু প্রস্তুতি নিয়ে এই প্ল্যাটফর্মে এলো সেই বক্তব্য দেওয়ার জন্য, সেটি দেখার বিষয়, সেটি গুরুত্বপূর্ণ।
বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ক্ষতিগ্রস্তের পরিসংখ্যান যতটুকু সরকারের কাছে রয়েছে তার কতটুকু তুলে ধরা সম্ভব হচ্ছে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল সরকারের মৎস্য উপদেষ্টার কাছে। তার দাবি যতটুকু পরিসংখ্যান আছে তা নিয়েই কথা বলবে বাংলাদেশ। আমাদের কিন্তু প্রচুর ফান্ডের দরকার। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাতে যদি আমরা ফান্ড না পাই, প্রয়োজনীয় ফান্ড না পাই, আমাদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে। ফলে এটা বুঝতে হবে, যারা ধনী দেশ ওদেরকে বুঝতে হবে। এই আলোচনা আমরা করব, কারণ প্রতিবারই যেমন করে হচ্ছে ওভাবে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটুকু পারি আমরা আদায় করব। পরিবেশবিদরা বলছেন বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চল অ্যামাজনকে যেমন রক্ষা করতে হবে তেমনি সুন্দরবন এবং উপকূলীয় এলাকার মানুষদের জীবনযাত্রার মানকে সুরক্ষিত করতে হবে। শিল্পোন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে এসব সমস্যা কাটিয়ে আনা সম্ভব। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে জাতিসংঘ আয়োজন করে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের। শিল্পোন্নত দেশগুলো আশ্বাস দেয় কার্বন নিঃসরণ কমানো, সেই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের। কিন্তু সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে সেই কথাগুলো চার দেয়ালের মাঝে বন্দী থেকে যায়। তরিকুল ইসলাম, এখন বেলেম, ব্রাজিল। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশ নেপাল ম্যাচে জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণে ছিল টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য। স্টেডিয়ামের ভেতরে অনেকের কাছে থেকে 400 টাকার টিকিট মেলে 2 থেকে 2500 টাকায়। নিরাপত্তা থেকে টিকিট চেকিংয়ের দায়িত্বে থাকা সবাই যেন দেখেও না দেখার প্রতিযোগিতায় নামেন। বিস্তারিত শরীফ রওশনের প্রতিবেদনে। বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিট নিয়ে হুলস্থুল কাণ্ড। অনলাইনে কেনার হিড়িক নয়, বরং ম্যাচ শুরুর ঠিক কয়েক ঘন্টা আগে স্টেডিয়ামের ভেতর বাইরে সমানভাবে চলছে টিকিট নিয়ে কালোবাজারিদের রমরমা ব্যবসা। হাত বদলে কাদের থেকে কাদের হাতে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ নেপাল ম্যাচ টিকিট। ক্যামেরার লেন্সে ধরা পড়ায় পালিয়ে যাওয়া কয়েকজনকে প্রশ্ন করায় উল্টো চড়াও হন। এ যেন চোরের মার বড় গলা। আশ্চর্য ব্যাপার হলো, নিরাপত্তা কর্মীদের নাকের ডগায় চলছে এমন অরাজকতা। বেশ হাকডাক দিয়েই টিকিট বিক্রি করছে এসব কালোবাজারিরা। তবে ক্যামেরার লেন্স দেখে তড়ি ঘড়ি করে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান দায়িত্বপ্রাপ্তরা। তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যাদের কাছে নিরাপত্তার গুরু দায়িত্ব তারা নিজেদের কাজে অবহেলা করছে না তো? কালোবাজারি বন্ধে বাফুফের যে অনলাইনে টিকিট বিক্রির পরিকল্পনা, তাতে হিতের বিপরীত হলো কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক ক্রীড়া সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন, ঢাকা। এ ছিল এখন বাণিজ্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।